একজন সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিকভাবেও খ্যাতিমান তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে রাশেদ, যেহেতু তারা তোমাদের সাথে একসময় কাজ করেছে, একসাথে আন্দোলন সংগ্রাম করেছো, ডাকসু নির্বাচন করেছো, তো সেক্ষেত্রে আসলে এদের পিছনের শক্তিটা কি? এরা যে এত বড় বড় কথা বলে, এর পিছনে আসলে কি শক্তি রয়েছে? আমরা তো তাদের আসলে সাংগঠনিক শক্তি দেখতেছি না। তারা এখন যদি কর্মসূচির আহ্বান করে, তো সেখানে 300-400-র বেশি তো মানুষ হয় না। এবং তারা সারা দেশ থেকে লোক আনলো, যেখানে ঢাকা শহরের সব জায়গা থেকে না, মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে এই আন্দোলনের সময় যে পরিমাণ লোক গিয়েছে, সেই লোকই মোটামুটি 50-60 হাজার, যেটা শহীদ মিনারে জড়ো হয়েছে শুধু ঢাবির আশপাশের। সারা দেশ থেকে লোক আনলো, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেখানে কেউ বলছে যে 20-25 হাজার, আচ্ছা ধরলাম 50 হাজার, কিন্তু সারা দেশ থেকে তো 50 হাজারের বেশি, 2 লাখ 5 লাখ মানুষ তো গণ অধিকার পরিষদও জড়ো করতে পারে। তো আমার কাছে সেই প্রশ্ন করলো যে তারা যে বড় বড় কথা বলছে, আসলে এর শক্তি কোথায়? তো দেখেন, আসলে এর পিছনে আসলে খুব বেশি শক্তি আছে বলে আমার কাছে মনে হয় না। পাবলিক বা অনেকে মনে করছে যে তারা অনেক শক্তিশালী, হয়তো পিছন থেকে আমেরিকা বা চীনের মতন কোনো রাষ্ট্র হয়তো তাদেরকে শেল্টার দিচ্ছে, কিন্তু বিষয়টা আসলে সঠিক না। যেহেতু আমরা রাজনীতি করি, সবার সাথে ওঠা বসা আছে, সেই জায়গা থেকে এই জিনিসটা আসলে সঠিক না। মূলত তারা যে 5-7 জনের একটা গ্রুপ রয়েছে, তারাই সমস্ত ডিসিশন নেয়। তাদের যদি কখনো মনে হয় যে আপনার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, তো হঠাৎ করে মনে হইলে, গল্পে গল্পে মনে হইলে তারা ওইটা শুরু করে দেয়। যখন আবার 4 আড্ডা দিতে মনে হয় যে ঘোষণাপত্র দরকার, এটা তো ভুল হয়ে গেছে, তখন তারা সেটা শুরু করে দেয়। যখন তারা হঠাৎ করে নাস্তা খাইতে খাইতে মনে করে যে না, এটা করা দরকার, এই আন্দোলনটা, তো সেইটা তারা শুরু করে দেয়। আসলে তাদের কোনো পরিকল্পনা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা আসলে ওই যে যখন যেটা প্রয়োজন মানুষ চাচ্ছে বা তাদের ইচ্ছা হয়েছে, তারা আসলে সেইভাবে রাষ্ট্রটা চালাচ্ছে। কিন্তু একটি রাষ্ট্র তো এইভাবে চলে না। পরিকল্পনাবিহীন আনলিমিটেড কোনো কিছু ভালো না। এখনো পর্যন্ত এই সরকার 5.5 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। সরকারের পরিকল্পনা আপনি জানেন, আমি জানি, বাবুল ভাই জানে, আমরা কেউ জানি না। সরকার বলছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। সরকারের উপদেষ্টারা এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। নির্বাচন নিয়ে তাদের এক একজনের ভিন্ন মত রয়েছে। আমি যতদূর জানি যে উপদেষ্টা পরিষদে যারা সিনিয়র রয়েছে, তারা আসলে তাদের ইমেজটা ক্ষুণ্ণ করতে চায় না। তারা মনে করে যে রাজনৈতিক দলগুলো যদি আসলে সেই 1-11-এর মতন আন্দোলনটা করে, তাহলে আমাদের ইমেজ ক্ষুণ্ণ হবে। তো সেই জায়গায় যত দ্রুত সম্ভব ন্যূনতম রাষ্ট্র সংস্কার করে ইলেকশনটা দিয়ে দিব। কিন্তু যারা ছাত্র উপদেষ্টারা রয়েছে এবং তাদের সাথে আরও 2-3 জন উপদেষ্টা যুক্ত হয়েছে, তাদের সংখ্যা 5 থেকে 6 জন, তারা আবার মনে করছে যে একটি নতুন দল গঠন করার আগ পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন, এই সময়টা রাষ্ট্র সংস্কারের বয়ান তুলে বা ধুয়ো তুলে আমাদেরকে আসলে ক্ষমতায় থাকতে হবে। এ ধরনের একটা চিন্তা কিন্তু তাদের মধ্যে রয়েছে। তো এখন এই জন্য আসলে আমার কাছে অনেকে এসে বলে যে রাষ্ট্র সংস্কার আসলে তাদের মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য একটি দল গঠন করা। তো দেখেন, বাংলাদেশের ইতিহাসে আসলে কিংস পার্টি পাবলিক খায় না। হয়তো সাময়িক কিছু হুজুগে জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে, কিন্তু একটি সময় যখন দেখবে না আসলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং আশীর্বাদ নিয়ে কোন দল গঠন করলে সেটি আসলে রাষ্ট্রের জন্য খুব বেশি কল্যাণকর হয় না এবং রাষ্ট্রীয় অনৈক্য সৃষ্টি করে, তো সেই জিনিসটা বোঝার সাথে সাথে পাবলিক আবার ভালোভাবে নেয় না। ইতিমধ্যে দেখেন যে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। উপদেষ্টাদের মধ্যেও কিন্তু ঐক্য এবং সংহতি নাই। তারা যেমনিভাবে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে, এক এক ধরনের কথা বলছে, ঠিক একইভাবে আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, ছাত্ররা বলেন, নাগরিক সমাজ বলেন, সাংবাদিক সমাজ বলেন, অভ্যুত্থানের সকল শক্তির এখন কিন্তু ভিন্ন মত। তো এখন আমরা যদি এইভাবে বিভাজিত হয়ে যাই, আমরা শুধুমাত্র হাসিনার পতনটা নিশ্চিত করতে পেরেছি, কিন্তু হাসিনার যে রেজিম, সেটা কিন্তু আমরা ধ্বংস করতে পারিনি। হাসিনা ভারতে আছে, কিন্তু হাসিনার যে প্রেতাত্মা, তারা সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে রয়েছে। তো সেই জায়গায় বিপ্লবের একটি মাত্র অধ্যায় আমরা সমাপ্ত করেছি, কিন্তু বিপ্লবের আরও অনেকগুলো অধ্যায় বাকি রয়েছে। এখন এই অধ্যায়গুলো শেষ করার দায়িত্ব কার ছিল? এই অধ্যায়গুলো যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, তার নেতৃত্ব দেওয়া দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের। কিন্তু পুরোপুরি জাতীয় ঐক্য সংহতি শুধুমাত্র উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক খায়েশের কারণে নষ্ট হয়েছে। দেখেন, এই যে পিছনে আমরা একজন উপদেষ্টাকে দেখছি, তো তিনি কি করলেন? তিনি তার এলাকায় গিয়েছেন, সেখানে গিয়ে তিনি রাজনৈতিক নেতার মতন তিনি সংবর্ধনা গ্রহণ করেছেন। একজন এই সরকারের উপদেষ্টা সম্পূর্ণভাবে নিরপেক্ষ,
তিনি কোনোভাবেই কোনো সংবর্ধনা গ্রহণ করতে পারেন না। আমি 21 টেলিভিশনের 21 রাত পান্নু ভাই যিনি উপস্থাপনা করেন তার ইউটিউবে একটি বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে এই উপদেষ্টা মাহফুজ আলমের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতারা ছিল। তার মানে কি? তার মানে ওইখানে যে সমাবেশটা হয়েছে সেটার আয়োজন করেছে তারা, বিএনপির কেউ ছিল বলে আমি শুনি নাই। তো যাই হোক, এই যে উপদেষ্টারা রাজনৈতিক নেতাদের সংবর্ধনা গ্রহণ করছে, এটা কিন্তু ঠিক না। কারণ এই সংবর্ধনা গ্রহণ করার সাথে সাথে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বিএনপি মনে করছে যে আমাদের নেতাদেরকে সেখানে দাওয়াত করেনি, কেন শুধুমাত্র জামাত? ইতিমধ্যে দেখেন যে জামাত বিএনপির যে টানাপোড়েন আমরা দেখছি, তো সেই জায়গায় উপদেষ্টারা তো এইভাবে নিরপেক্ষতা হারাচ্ছে, যেটি আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি এটিও বলেছেন যে আগামীতে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তো এটি তো আমারও কথা, যদি উপদেষ্টারা এইভাবে ছাত্রদের একটি অংশ আন্দোলন করছে আর একটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টা, তো এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের প্রতিনিধি সরকারে রয়েছে, তো তারা যদি ক্ষমতায় থাকা অবস্থায় এই ছাত্ররা আরেকটি দল গঠন করে, তখন মনে হবে যে এই দল গঠনের পিছনে ওই 3 ছাত্র উপদেষ্টা রয়েছে বা অন্যান্য উপদেষ্টার এক ধরনের সহযোগিতা বা আশীর্বাদ রয়েছে। তখন তো আসলে আমাদের প্রশ্ন এইরকম ভাবে আসবে যে হাসিনার অধীনে আমরা কি বলেছি, যে হাসিনার অধীনে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টার সহযোগিতায় যেহেতু দল গঠিত হয়েছে, সুতরাং তাদের অধীনেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। যে প্রশ্নের জায়গা থেকে কিন্তু বিএনপির মহাসচিব এই কথাগুলো বলছেন যে আগামীতে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তো আমাদের কথা হলো যে আপনারা দল গঠন করেন, কোনো সমস্যা নেই। সেই কথা বলে তিনি আক্রমণের শিকার হয়েছেন। হ্যাঁ, না, তিনি কেন আক্রমণের শিকার হবেন? গণতান্ত্রিক রাষ্ট্রে কি তিনি সমালোচনা করতে পারেন না? গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি কি কথা বলতে পারেন না? নির্বাচন মানে কি? নির্বাচন মানে গণতন্ত্র। এখন এই গণতন্ত্রের কথা শুনলে যার কষ্ট লাগে, তার ভিতরে আসলে ফেসিবাদ তন্ত্র রয়েছে। তিনি আসলে কর্তৃত্ববাদ মানসিকতা পোষণ করেন। আমি মনে করি যে ছাত্রদের উচিত হবে একটি দল গঠন করা, তবে এই দল গঠনের আগে 3 জন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনের আগে তারা যদি দল গঠন করতে চায়, নির্বাচন আগে বা পরে যখনই হোক, তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ধরেন দলটল গুছিয়ে টুছিয়ে তারপরে আপনি বলছেন নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করতে। এইটা তো আবার যেটি হবে যে তোমার উদ্দেশ্য আসলে রাষ্ট্র সংস্কার না, তোমার উদ্দেশ্য দল গঠন করা, এই জন্যই তুমি মাঝামাঝি সময় এসে পদত্যাগ করো। আর আপনি যেটা বলছেন যে ছাত্রদের দল, ছাত্রদের মানে কি? ছাত্রদের কোনো রাজনৈতিক দল হয় কেন? একজন ছাত্র তো আজকে ছাত্র, কালকে ছাত্র নয়। এক্স্যাক্টলি, আপনি সঠিক বলেছেন। দেখেন, এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, সারা দেশের এই প্ল্যাটফর্মটা আপনার আমার আমাদের সবার। এই যে ছাত্ররা তারা যে কোটা সংস্কার আন্দোলনটা শুরু করলো 2018 সালে, তো আমরাই শুরু করেছি, আবার কোটা ফিরে আসলো, এর কারণে আবার তারা রাস্তায় নামলো। তখন কি বিএনপি নেমেছিল, জামাত নেমেছিল, অন্য দল নেমেছিল, আমরা নেমেছিলাম? নামি নাই। কখন? যখন হাসিনা একের পর এক হত্যা যজ্ঞ ঘটাচ্ছে, যখন এক দফার ঘোষণা আসলো বা তার আগে যখন মনে হচ্ছে যে হাসিনার পতনের আন্দোলনটা একটি রাজনীতিকরণ হয়েছে, অর্থাৎ গণহত্যার বিচারের দাবিতে কিন্তু সবাই রাজপথে নেমেছে। ছাত্ররা শুরুতে যে আহ্বান করলো, সবাই কিন্তু নামে নাই। সুতরাং এখন ছাত্ররা যেটি বলছে যে 28 অক্টোবর আপনারা ব্যর্থ হয়েছেন, হ্যাঁ, আমরা আমাদের নেতৃত্বে আমরা পরবর্তীতে 5 আগস্ট আমরা সফল হয়েছি, এই যে এইভাবে রাজনৈতিক দলগুলোকে বা নেতৃবৃন্দকে কটাক্ষ করছে, এইগুলো আসলে ছাত্রদের ঠিক না।